নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রির একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এই যে পিরিয়ডিক টেবিল, যত আমরা হিউম্যানরা সভ্যতার দিকে এগিয়েছি, সিভিলাইজেশন দিকে এগিয়েছি, তবে এক এক করে বিভিন্ন মৌল আবিষ্কার হতে শুরু করেছে। এবার এই যে বিভিন্ন মৌল আবিষ্কার হতে শুরু করেছে, এদের প্রত্যেকের ধর্ম আলাদা, এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম কিছু কারো ক্ষেত্রে আলাদা। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে না, কিছু ভৌত ধর্ম বা কিছু রাসায়নিক ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে বিজ্ঞানীরা যে সমস্ত মৌলগুলো আবিষ্কার হচ্ছে, তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে কি করলেন, এক জায়গায় আনার চেষ্টা করলেন। যে আমরা এমন কিছু একটা বানাবো যেখানে বিভিন্ন মৌলের যে ধর্মগুলো সেই অনুযায়ী যদি ওদেরকে আমি লিস্ট করি, তাহলে বুঝতে পারবো যে আচ্ছা, এই ধর্মের মধ্যে এই জায়গাতে যে সমস্ত মৌলগুলো আছে তাদের ধর্ম এক, এই জায়গায় যে সমস্ত মৌলগুলো আছে তাদের ধর্ম এক। তাহলে এইভাবে মৌলের যে ধর্ম, সেই ধর্মের উপর সামঞ্জস্য রেখে আমাদের একটা কি বলবো, চার্ট বা লিস্ট তৈরি করার কিন্তু প্রেরণা পেলেন বিভিন্ন বিজ্ঞানী, তাই না? যেমন একটা উদাহরণের সাহায্যে এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে? যেমন ধরো দেয়ার ইজ এ ক্লাসরুম বা একটা ক্লাস আছে, একটা স্কুল আছে। ক্লাসরুম না বলে একটা স্কুল আছে। এবার এই স্কুলে ধরো ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। এবার এই যে ক্লাস 5 এবং ক্লাস 5, 6, 7, 8, 9, 10, এই যে প্রতিটা ক্লাস আছে, এই প্রতিটা ক্লাসের যে স্টুডেন্ট কারা থাকবে, তাদেরকে কি হিসেবে নির্ধারণ করা হয়? না, এজ হিসাবে, তাই না? বেশিরভাগ সময় যেমন ধরো যারা ক্লাস 5 এ যারা পড়বে, তাদের বয়স হবে হয়তো ১১ থেকে ১২ বছরের মধ্যে। ক্লাস 6 এ যারা পড়বে তারা হয়তো ১৩ থেকে ১৪ বছর। এইভাবে যে প্রত্যেকটা এজ হিসেব করে যে আমরা যে ক্লাসের মধ্যে প্রত্যেকজন স্টুডেন্টকে ভাগ করছি, তাহলে সেটা যেরকম এক প্রকার, এটাকেও আমরা বলছি শ্রেণীবিন্যাস, তাই না? আর এখানেও কি করছি আমরা, যে পর্যায় সারণীর মধ্যেও কি করছি আমরা, যে সমস্ত মৌলগুলো আছে তাদের ধর্ম অনুযায়ী কিন্তু তাদেরকে ভাগ করছি। এবার বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তাদের মতো করে কিন্তু এই পর্যায় সারণীটাকে তৈরি করার চেষ্টা করেছেন। তাহলে এক করে আসি, কোন বিজ্ঞানী তাদের কি বক্তব্য রেখেছেন। এবার বিভিন্ন বক্তব্য রাখার আগে এই যে আমাদের পিরিয়ডিক টেবিল আমরা পড়বো কেন? তাই না? কারণ এই যখন আমরা বললাম যে মৌলগুলোকে আবিষ্কার করছি, এবার অনেকগুলো মৌল আবিষ্কার হয়েছে। এবার সেই সমস্ত মৌলগুলোকে তো আমাদেরকে একটা জায়গায় এনে পরে সাজাতে হবে, যাতে আমাদের পরবর্তীকালে যারা এটা নিয়ে গবেষণা করবে বা এটা নিয়ে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে রাস্তাটা, ওই মৌলগুলো সম্পর্কে জানার রাস্তাটা সুগম হয়ে যায়, তাই না? কি আমাদের পিরিয়ড টেবিলের প্রয়োজনীয়তা কি? না, আমাদের কাছে কিন্তু অনেক সংখ্যক মৌল কিন্তু আস্তে আমরা জেনেছি। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা, যেটা আমি আগেই বললাম। প্রতিটা মৌলকে যদি আমি দেখতে যাই এবং সেটার সম্পর্কে আলাদাভাবে যদি পড়াশোনা করতে যাই, সেটা কিন্তু কিছু সময় পরে কি হয়, আমাদের কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, তাই না? তার জন্য কি করেছে বিজ্ঞানীরা, যে ধর্মের সাদৃশ্য অনুযায়ী ওইগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। এবং যদি আমাদের কাছে চার্ট থেকে থাকে, তাহলে আমার কি হয়? সহজেই আমরা ওই মৌলটা সম্পর্কে এক ঝলক দেখে আমরা বলতে পারি, আচ্ছা, এই মৌলটা চার্টের এই জায়গাতে অবস্থিত। তাহলে আচ্ছা, তাহলে এর প্রপার্টি এই হতে পারে। তাই না? তাহলে একটা সাধারণভাবে কিন্তু সাম্যক ধারণা আমরা পেতে পারি। তার জন্যই আমাদের এই পিরিয়ডিক টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হিস্ট্রি অফ পিরিয়ডিক ক্লাসিফিকেশন যেটা বলছিলাম, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এই পিরিয়ডিক ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছে। তাহলে প্রথম চেষ্টা কি করেছেন? প্রথম চেষ্টার নাম বিজ্ঞানী ল্যাভোয়াসিয়ে। ইনি ১৭৮৯ সালে মৌলগুলোকে ২ ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু।
ধাতু এবং অধাতুকে কিন্তু মৌলগুলো ভাগ করে। এবার উনি মানে ১ম চেষ্টা করেছেন। তাহলে অবশ্যই এর মধ্যে কিছু না কিছু খামতি থেকে যাবে। কি খামতি ছিল? না, this classification was too broad and could not explain the relationship among all elements. এটা এতটাই মানে এই যে ধাতু বলছে বা অধাতু বলছে না, এতগুলো ধাতু হয়ে গেছে বা এতগুলো অধাতু হয়ে গেছে। তাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক বা একটার সাথে অন্যটাকে পার্থক্য করব কিভাবে, কিভাবে তারা পার্থক্য করা যায়, এই সমস্ত ব্যাপারে কিন্তু উনি কোনো কিছু বলতে পারেননি। তাহলে এটা মোটামুটি কিছুদিন পরে এটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। না, এই ক্লাসিফিকেশন চলবে না। তাহলে নতুন করে কি ক্লাসিফিকেশন আনার চেষ্টা করা হয়? না, এরপরে আসেন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে ডোবেনিয়ার। ডোবেনিয়ার। ইনি বাবু এসে পরে কি বলেন? না, ইনি দেন ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র। ইনি কি বলছেন? না, যে chemically similar elements were arranged in groups of three called triad। মানে ইনি যে সমস্ত কেমিক্যাল গুলো ছিল বা যে সমস্ত মৌলগুলো ছিল তাদেরকে উনি কি করছেন না ৩টে এরকম ভাবে ভাগ করছেন। যে এমনভাবে ভাগ করছেন যে এই যে ১ম আর এই যে ৩ নাম্বার এদের যে পারমাণবিক ভর থাকবে, সেই পারমাণবিক ভরের যে এভারেজ সেটা হবে এই মাঝেরটা। গড় হবে মাঝের মৌলের। এই দুটো মানে এটাকে নেব আর এটাকে নেব, এই দুটোকে যদি এভারেজ পারমাণবিক ভরে যদি এভারেজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো এই মাঝেরটা। তো এই জিনিসটাকে উনি বললেন যে না, এটাই হচ্ছে আমার ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্র। উদাহরণ কি? না, লিথিয়াম আর পটাশিয়াম এই দুটোকে যদি আমরা এই দুটোকে নিই তাহলে ৭ আর ৩৯ হয় এবং এদের যে গড় তাহলে গড় হবে ২৩, তাহলে সোডিয়াম। তাহলে এই যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এদের মধ্যে কিন্তু আমাদের ধর্মের সাদৃশ্য বা মিল থাকবে। এছাড়া ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এদেরকে যদি নিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা সামঞ্জস্য পাচ্ছি। তাই না? কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে যে all known elements could not be arranged into triads। যে সমস্ত এলিমেন্টস কে কিন্তু আমরা এই ত্রয়ী মধ্যে কিন্তু ফেলতে পারছি না। তাহলে এটার বড় ড্রব্যাকস হয়ে গেল। তাহলে এটাকেও পরবর্তীকালে বাদ দিতে হবে। না, এটার দ্বারাও কিন্তু কাজ হলো না। এরপরে কে এলেন? না, আমাদের মিস্টার নিউল্যান্ড। এটা এই যে নিউল্যান্ডের ল অফ অক্টেভ বা নিউল্যান্ডের অষ্টসূত্র ইনি কত খ্রিস্টাব্দে এটাকে প্রপোজ করলেন? না, ১৮৬৫ সালে। তাহলে ১৮৬৫ সালে নিউল্যান্ড নিয়ে এলেন তার অষ্টক সূত্র। এখানে উনি এই যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্টকে কি হিসেবে ভাগ করলেন? না, যেরকম আমাদের গানের যেরকম ৭ টা সুর হয় সা, রে, গা, মা, পা, ধা, নি, সেইরকম ভাবেই কিন্তু আমাদের এটাকে ওইভাবেই ভাবলেন। কিরকম? যেমন ধরুন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং তারপরে আবার যে সোডিয়াম আসবে, এই সোডিয়ামের সাথে এই যে লিথিয়াম এরা কিন্তু সিমিলার প্রপার্টি শো করবে। তাহলে ১, ২, ৩, ৪ তাহলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর। মানে এইভাবে যদি এলিমেন্ট গুলোকে সাজায় তাহলে ১ নম্বর মৌল থেকে ৮ নম্বর মৌলে এসে পরে কি করবে? ওদের যে ধর্ম সেটা একই হবে। এবার উনি এই যে মৌলগুলোকে সাজালেন, সেই মৌলগুলোকে উনি কি হিসাবে সাজালেন? না, উনি সাজালেন যে ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিকস। তাহলে আমি যদি নিউল্যান্ডের অক্টেভ সূত্রটাকে বলতে যাই, কিভাবে বলবো? না, যদি আমরা এই কিছু মৌলগুলোকে তাদের ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভরের পর্যায়ক্রমে যদি আমরা পরপর সাজাতে থাকি তাহলে কি দেখতে পাবো? যে ১ নম্বর মৌলের সাথে ৮ নম্বর মৌলের কিন্তু একটা সাদৃশ্য দেখতে পাবো। তো সেটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটা কিরকম? This was compared with the 8 notes of the music। যেরকম বললাম সা, রে, গা, মা, পা, ধা, নি। ৭ নম্বর, আবার ৮ নম্বরে সা আসে।
সেইভাবেই কিন্তু উনি এই জিনিসটাকে ব্যাখ্যা করলেন। এভরি এইট এলিমেন্ট হ্যাজ প্রপার্টিজ সিমিলার টু দ্য ফার্স্ট এলিমেন্ট। প্রত্যেক অষ্টম এলিমেন্ট, এটা অষ্টম এলিমেন্ট, অষ্টম এলিমেন্টের সাথে ১ নম্বর এলিমেন্টের একটা সাদৃশ্য আছে। এবার এখানেও একটা কিন্তু বড়সড় গন্ডগোল দেখা গেল বা বড়সড় লিমিটেশন দেখা গেল। কি লিমিটেশন? না, দিস ল ওয়ার্কড ওয়েল মেইনলি আপ টু ক্যালসিয়াম। মানে এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, অষ্টক সূত্র এটা কেবলমাত্র হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত কার্যকরী। একমাত্র হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এটা কার্যকরী হলো, এর পরের এলিমেন্ট গুলোর থেকে কিন্তু আর এটা কিন্তু ফলো করলো না। তাহলে এটার বড়সড় ড্রব্যাক। তাহলে এই যে নিউল্যান্ডের অষ্টসূত্র এটাও বাদ পড়ে গেল, এটাকেও ফেলে দেওয়া হলো বাদের খাতে। এরপরে কে এলেন? এরপরে এলেন আমাদের লোথার মেয়ার অ্যাটমিক ভলিউম কার্ভ। কি লোথার মেয়ারের পারমাণবিক আয়তন লেখচিত্র। ইনি কি করলেন? ইনি পরমাণুগুলোকে অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক ভলিউম এ গ্রাফ তৈরি করলেন, যে এইদিকে অ্যাটমিক ওয়েট থাকবে এবং এইদিকে অ্যাটমিক ভলিউম থাকবে। এবং ইনি দেখতে পেলেন যে এই যে একই টাইপের যেখানে যেখানে মলিকিউল গুলো আছে সেই জায়গার কিন্তু এদের একটা প্রপার্টি সিমিলার থাকে। এবং এই যে এদের মধ্যেকার কিন্তু বিশেষ করে এই যে যেখানে যেখানে চূড়োগুলো দেখতে পেলেন এদের মধ্যে কিন্তু সিমিলারিটিস প্রপার্টি আছে। তাহলে এই যে ব্যাপারটা উনি যে কার্ভটা দিলেন সেই কার্ভের সাথে যে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম এদের মধ্যেকার কিন্তু একটা সিমিলারিটি পেলেন। দেখে কি বলছে? অ্যাটমিক ভলিউম এন্ড অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস, হি প্লটেড অ্যাটমিক মাস অন দ্য এক্স এবং অ্যাটমিক ভলিউম, ঠিক আছে। পিরিয়ডিক কার্ভ ওয়াজ অবটেন্ড, এলিমেন্ট উইথ সিমিলার প্রপার্টিজ অকুপাইড সিমিলার পজিশন দ্য কার্ভ। এই যেটা বললাম যে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা যেহেতু একই জায়গাতে মোটামুটি অবস্থান করে তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমাদের সিমিলার প্রপার্টি দেখতে পাবো। বা এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এরা মোটামুটি একই জায়গাতে অবস্থান করে বলে এদের মধ্যে একটা সিমিলার প্রপার্টি আমরা দেখতে পাবো। তাহলে এটা গেল আমাদের লোথার মেয়ারের অ্যাটমিক ভলিউম কার্ভ। এবার প্রথম যে বিজ্ঞানী মোটামুটি প্রায় সেই সময়কার যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সেই ততগুলো এলিমেন্টকে কিন্তু উনি প্রথম সাজাতে পারলেন কি না, সেটার নাম হচ্ছে বিখ্যাত লোক আমাদের ম্যান্ডেলিভ। ঠিক আছে? এবার ইনি এই যে ম্যান্ডেলিভের ইনি যে পর্যায় সারণী আবিষ্কার করেন এই জন্য এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় ফাদার অফ পিরিয়ডিক টেবিল। ফাদার অফ পিরিয়ডিক টেবিল, এনাকে এই জন্য বলা হয় ফাদার অফ পিরিয়ডিক টেবিল। ইনি ওনার যে লটা উনি কি বললেন, যে উনি বললেন যে আমি যে প্রত্যেকটা এলিমেন্ট সেটাকে কিভাবে সাজাবো না, অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক মাসেস। ঠিক আছে? কি জিনিসটা? ধরো এখানে কারো অ্যাটমিক মাস হচ্ছে 1, তাকে সাজাবো এইভাবে, তারপরে 2, তারপরে 3, এইভাবে মানে প্রতিটার অ্যাটমিক মাস অনুযায়ী কিন্তু আমাদের সাজালেন। কিভাবে সাজালেন? অ্যাটমিক মাস অনুযায়ী। আর কি করলেন? যে উনি elements with similar chemical properties were placed in the same group. আচ্ছা, তার আগে এটা যাওয়ার আগে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিই। উনি যেটা মেন্ডেলিভ যেটা করলেন সেটা হচ্ছে মেন্ডেলিভ করলেন কি
উনি সমস্ত মৌলগুলোকে অ্যারেঞ্জ করার জন্য উনি একটা টেবিল সাজালেন। টেবিল সাজালেন। এবার এই টেবিলের মধ্যে কতগুলো রো উনি টানলেন, আর কিছু কলাম উনি টানলেন। ঠিক আছে? এবার এই যে রো গুলোকে উনি কি নাম দিলেন? না পিরিয়ড। আর এই যে প্রতিটা কলাম, উনি কলামগুলোকে বললেন গ্রুপস। এটাকে আমরা বলছি, বাংলাতে বলছি পর্যায়, আর গ্রুপকে বলছি আমরা শ্রেণী। তাহলে উনি এইভাবে টেবিলটা সাজালেন, যেগুলোকে হরাইজন্টাল কলামগুলোকে উনি বললেন পিরিয়ড, আর ভার্টিক্যাল কলামগুলোকে উনি বললেন পর্যায় বা শ্রেণী। এবার উনি কি করলেন যে না, যে সমস্ত মৌলগুলোর প্রপার্টি একই তাদেরকে উনি এই শ্রেণী বরাবর বসাতে থাকেন। ঠিক আছে? যে এইখানে যেমন ধরো ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর। ধরো এটা হচ্ছে মৌল A, এটা মৌল B, এটা মৌল C, এটা মৌল D, এটা মৌল E, এটা মৌল F। তারপরে G, H, I, J, K, L। এবার উনি যেভাবে সাজালেন যে A, B, C, D, E, F এদের কিন্তু প্রপার্টি এক হবে। আর G, H, I, J, K, L এদের কিন্তু প্রপার্টি এক হবে। তাহলে উনি প্রপার্টির অনুযায়ী কি করলেন, প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে গ্রুপ বরাবর রেখে দিলেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণী। এবং উনি যে বাকি পরবর্তীকালে যে সমস্ত মৌলগুলো আবিষ্কার হবে, সেই সমস্ত মৌলগুলোর জন্য উনি কিন্তু ফাঁকা স্থান রেখে দিয়েছেন। হি লেফট গ্যাপস ফর আনডিসকভার্ড এলিমেন্টস অ্যান্ড প্রেডিক্টেড দেয়ার প্রপার্টিজ। যে ধরো এইখানে একটা আমি পুরো কলাম উনি ফাঁকা রেখে দিলেন, আর এই জায়গাতে নিচের আর একটা কলাম উনি পুরো পুরো পর্যায় উনি একটা ফাঁকা রেখে দিলেন। তাহলে কেন ফাঁকা রাখলেন? যে পরবর্তীকালে যদি কোনো মৌল আবিষ্কার হয়, তাহলে কিন্তু তাকে এই জায়গাতে ফিট করে দেওয়া হবে। তাহলে এটা কি হলো? এটা হলো ফিউচার প্রুফ। আমি একে নস্যাৎ করতে পারছি না। তাই না? এবার দেখি আমাদের আচ্ছা, এবার এই যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, তার স্ট্রাকচার কি ছিল? সেই সময় যখন মেন্ডেলিফ এই পর্যায় সারণীটা আবিষ্কার করছেন, তখন সবেমাত্র ৬৩ টা মৌল আবিষ্কার হয়েছে। এই ৬৩ টা মৌলকে উনি কি করলেন, যে ৭ টা পর্যায় এবং ৮ টা গ্রুপ বা শ্রেণীতে ভাগ করলেন। এবং এই যে শ্রেণীগুলোকে আবার সাব গ্রুপে ভাগ করলেন, এ গ্রুপ এবং বি সাব গ্রুপ। আরেকবার, যে তখন ৬৩ টা কিন্তু নোন এলিমেন্ট ছিল, এবং এই ৬৩ টা নোন এলিমেন্টকে উনি ৭ টা পিরিয়ড এবং ৮ টা গ্রুপে ভাগ করলেন। এবার এই প্রতিটা গ্রুপ আবার এই ৮ টা গ্রুপের আবার সাবগ্রুপ এ এবং সাবগ্রুপ বি তে উনি ডিভাইড করলেন। ঠিক? এছাড়া এছাড়া এই যে সবচেয়ে, এবং এই গ্রুপগুলোকে নাম্বারিং কিভাবে করলেন? না উনি নাম্বারিং করলেন রোমান হরফে। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 3 ডট করে গ্রুপ নাম্বার 8 পর্যন্ত। ঠিক আছে? এবং আবার গ্রুপ 1 এর মধ্যে আবার 1A, 1B থাকবে, AB, আবার এরও AB। এবং এই যে গ্রুপ 8, এই গ্রুপ 8 এ উনি ৩ টে সাবগ্রুপ রেখেছেন। মানে ৩ টে কলাম রেখেছেন। দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন্ডেলিফের সেই সময়কার পর্যায় সারণী। দেখো, গ্রুপ এই বরাবর গ্রুপ, আর এই বরাবর পিরিয়ডস। গ্রুপ 1 এর আবার দুটো ভাগ, সাবগ্রুপ এ, সাবগ্রুপ বি। গ্রুপ 2 এরও এবি, গ্রুপ 3 এরও এবি, গ্রুপ 4 এও এবি, 5 এও এবি, 6 এও এবি, 7 এও এবি। 8 এ আবার উনি ৩ টে করে কলাম, দেখতে পাচ্ছ? এই ১ টা, ২ টো, ৩ টে। উনি ৩ টে করে কলাম রাখলেন। হুম?
এটা হচ্ছে আমাদের কি বলে মডিফাইড ফর্ম অফ মেন্ডেলিভস পিরিয়ড টেবল। পরবর্তীকালে যখন আ আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হলো, তখন নিষ্ক্রিয় মৌলের জন্য আলাদা করে আরেকটা জায়গা রেডি করা হলো যেটার নাম হচ্ছে গ্রুপ 0, যেটাকে বলছি আমরা গ্রুপ 0, এই যে গ্রুপ 0, গ্রুপ 0। এখানে কি হলো নিষ্ক্রিয় মৌলগুলোকে এনে পরে রাখা হলো। তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল। তাহলে আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে কি, তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটা কি ফুল প্রুফ? এর পরে কি এর কোনো মডিফিকেশন বা এর পরে কোনো আবিষ্কার করতে হয়নি? সেটা কিন্তু নয়। মেন্ডেলিফের পর্যায় সারণীরও কিন্তু ত্রুটি ছিল। কি, কি সেই ত্রুটি? ১ম নম্বর হচ্ছে এই যে উনি যেটা বলেছিলেন যে উনার উনার পর্যায়ক্রমে রুলটা কি ছিল? ল অফ পিরিওডিসিটি, ল অফ পিরিওডিসিটি কি ছিল? উনার ল অফ পিরিওডিসিটি ছিল না, উনি বলছেন যে আমাদের পারমাণবিক ভর, পারমাণবিক ভর ছিল উনার ল অফ পিরিওডিসিটি। কিন্তু এটা যখনই উনি এইভাবে এটাকে যখন বানাতে গেলেন, তখন একটা সমস্যা হয়ে দাঁড়ালো। সেটা কি? না, মাস অর্ডারটা কিন্তু ঠিকভাবে মেইনটেইন করা গেল না। কি এক্সাম্পল কি? না, এই যে কোবাল্ট, যার মাস হচ্ছে 58.93, তাকে নিকেলের আগে রাখা হলো। দেখি কোথায় কোবাল্ট আর নিকেল? কোবাল্ট কোথায়, কোবাল্ট কোথায়? এই যে, পেয়েছি। এই যে কোবাল্ট, কোবাল্টের অ্যাটমিক মাস বেশি। কিন্তু তবুও কোবাল্টকে রাখা হলো কিন্তু নিকেলের আগে। কেন? নিকেলের পরে রাখতে হতো। যদি আমরা এটাকে অ্যাটমিক মাস অনুযায়ী অ্যারেঞ্জ করছি, তাহলে তো আমার কোবাল্টের পরে থাকার কথা। কিন্তু না। যেহেতু এটার সঙ্গে কোবাল্টের সঙ্গে RH এবং IR ইরিডিয়ামের এদের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে, তার জন্য আমাকে কোবাল্টকে এখানে রাখতে হবে। তাহলে তো আমার ইয়ের মিলছে না। সম্পূর্ণরূপে কিন্তু এটা খাটছে না। তাহলে এটা একটা ড্রব্যাক। এছাড়া কি? আইসোটোপ, আইসোটোপের ব্যাপার, হ্যাঁ। আমরা এর আগে এর আগের ক্লাসে আমরা আইসো সম্পর্কে পড়েছি। যেমন হাইড্রোজেনের যে আইসোটোপ 1H1, 1H2, 1H3, এদের দেখো ভর সংখ্যা আলাদা 1, 2, 3। তাহলে যদি এদের ভর সংখ্যা আলাদা হয়, তাহলে এদের জন্য আমাদের পর্যায় সারণীতে কেন আলাদা জায়গা দেওয়া হবে না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তো। কিন্তু যেহেতু এদের ধর্ম প্রায় একই রকম, রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, তাহলে এদেরকে একটা জায়গাতে রাখতে হবে। এটাও কিন্তু অন্যতম একটা ড্রব্যাক। হুম? এবার কপার, সিলভার আর গোল্ড, এদেরকে ওয়্যার প্লেসড ইন গ্রুপ আইবি। দে আর ডিফার ফ্রম অ্যালকালি মেটালস ইন গ্রুপ আইএ। এই যে, এই যে, এই ৩ বাবু, এই ৩ বাবুর ধর্ম কিন্তু এই যে বাকি যে ধর্ম লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের ধর্মের চেয়ে কিন্তু অনেক মানে আলাদা। এরা এরা হাইলি রিঅ্যাক্টিভ, এরা প্রায় রিঅ্যাক্ট করে না বললেই চলে। এবার এই সমস্ত যে ব্যাপার-স্যাপার, অথচ এদেরকে একসাথে মার্জ করে রাখা হয়েছে একটা গ্রুপ। কেন হবে? তার কিন্তু উনি কোন সদুত্তর দিতে পারেননি। তাহলে এটাও একটা ড্রব্যাক। এরপরে কি আছে? আবার some chemically related elements were not satisfactorily placed together. আবার কিছু, কিছু এলিমেন্টস তাদেরকে একসাথে রাখা হয়নি। আর একটা আছে uncertain position of hydrogen atom. হাইড্রোজেনের কিন্তু উনি কোন একটা সঠিক পজিশনে দিতে পারেননি। একবার একবার উনি বলছেন যে, না হাইড্রোজেন বাবাজি থাকবেন আ গ্রুপ 1A তে। আবার একবার বলছেন যে, হাইড্রোজেন বাবাজি থাকবেন এখানে। ऐसा कैसे? না, কারণ হাইড্রোজেন কি করেন?
হাইড্রোজেন উনি যখন আয়ন ত্যাগ করেন মানে H+ আয়ন উৎপন্ন করেন তখন উনি একটা অন্য অ নন মেটাল মানে ধরো Cl এর সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এছাড়াও অনেক সময় NaH এই ধরনের যৌগ গঠন করার সময় আমরা দেখতে পাই যে হাইড্রোজেন মাইনাস আয়নও উৎপন্ন করে। তাহলে যেহেতু আমরা এর হাইড্রোজেনের মধ্যে গ্রুপ 1A এরও একটা মৌলের একটা সামঞ্জস্য পাচ্ছি। আবার গ্রুপ 7 এর মৌলের কিন্তু একটা সামঞ্জস্য পাচ্ছি। তার জন্য উনি কিন্তু হাইড্রোজেনের এক্সাক্টলি ফিক্সড কোনো স্থান দিতে পারেননি। এইজন্য উনি হাইড্রোজেনকে কি বলেছেন? যে দুষ্ট মৌল। যে শুধু দুষ্টুমি করে বেড়ায়। এ ১ নাম্বার গ্রুপেও থাকবে না। এ মাঝে, মাঝে ১ নাম্বার গ্রুপের প্রপার্টিও শো করে। আবার মাঝে, মাঝে ৭ নাম্বার গ্রুপের প্রপার্টিও শো করে। তাহলে এইজন্য ইনি একে mischievous এলিমেন্ট বা দুষ্ট মৌল বলেছেন। যে দুষ্টুমি করে বেড়ায়। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের সঠিক স্থান না দেওয়ার একটা ত্রুটি। তাহলে এই যে মোটামুটি ৪-৫ যে ত্রুটি এটা কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীর অন্যতম কিছু ত্রুটি। আরেকবার যে উনি যেহেতু বলেছেন যে পারমাণবিক আ ভর অনুযায়ী মৌলগুলো পর্যায়বৃত্ত হবে তাহলে সেই জন্য অনুযায়ী কোবাল্ট কিন্তু পরে থাকার কথা। নিকেল আগে থাকার কথা কিন্তু সেটা হয়নি। আগে ১ম এ কোবাল্টকে স্থান দিয়েছেন তারপর নিকেলকে স্থান দিয়েছেন। এছাড়া বিভিন্ন আইসোটোপ বিভিন্ন মৌলের যে আইসোটোপগুলো আবিষ্কার হয়েছে, সেই আইসোটোপগুলোর কিন্তু ভর আলাদা হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু আলাদা করে কোনো স্থান দেওয়া হয়নি। এছাড়া হচ্ছে এই যে আ কপার, সিলভার, গোল্ড এদেরকে কি করা হয়েছে যে গ্রুপ 1 এর মধ্যে রাখা হয়েছে। গ্রুপ 1 এর আলাদা সাবগ্রুপ করা হয়েছে কিন্তু গ্রুপ 1 এর মধ্যেই রাখা হয়েছে। এবং আরেকটা অন্যতম ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাইড্রোজেনের আ উনি সঠিক কিন্তু স্থান দিতে পারেননি। একবার বলছেন হাইড্রোজেন গ্রুপ 1 এ থাকবে, আর একবার বলছেন গ্রুপ 7 বি থাকবে। তাহলে এই গেল মোটামুটি আমাদের ডিফেক্ট অফ মেন্ডেলিফের পজিশন। এবার এই যে ডিফেক্ট, এই ডিফেক্টটা কাটানোর জন্য এলো মডার্ন পিরিয়ডিক টেবল। ঠিক। এই মডার্ন পিরিয়ডিক টেবল এটা কে আবিষ্কার করলেন? না আমাদের হেনরি মোজলি। কিভাবে আবিষ্কার করলেন? কেন? উনি এখানে নতুন কি জিনিস বললেন? উনি বললেন যে, "না, এতদিন পর্যন্ত যারা বিজ্ঞানী ডোবেরনিয়ার বলুন বা নিউল্যান্ড বলুন বা এই যে আমাদের মেন্ডেলিভ বলুন, এরা সবাই বলছেন যে ধর্মগুলো কি হিসাবে পর্যায়বৃত্ত হবে? না ধর্মগুলো পর্যায়বৃত্ত হবে আণবিক ভর, পারমাণবিক ভর হিসাবে। পারমাণবিক ভর হিসেবে। কিন্তু ইনি এক্স-রে স্টাডি করে বা এক্স-রে স্টাডি করে উনি দেখালেন যে না, মৌলগুলো কিন্তু আমাদের পারমাণবিক আ উ ভরের হিসেবে নয়, সেটা হবে অ্যাটমিক নাম্বার হিসাবে, পারমাণবিক সংখ্যার হিসাবে। এবং এনার যে মডার্ন পিরিয়ডিক ল সেটা কি বলছে? "The physical and chemical properties of elements are periodic functions of their atomic numbers." যে মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার উপর পর্যায়বৃত্ত হয়। ঠিক আছে? এবং উনি যে মডার্ন পিরিয়ডিক টেবল দিলেন তার মধ্যে ৭ টা পিরিয়ড এবং ১৮ টা গ্রুপ উনি বললেন। এই যে এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবল অফ দ্য এলিমেন্টস ইন লং ফর্ম মানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। উনার এখানে ৭ টা পর্যায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা পর্যায় এবং ১৮ টা সারণী। ২, ৩, ৪ এরকম করে ১৮ টা সারণী। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবল। এবার এই মডার্ন পিরিয়ডিক টেবল সম্পর্কে কি এলিমেন্টস আছে, কিভাবে কে বাজে সেগুলো সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। এবার এই যে উনি যে মডার্ন পিরিয়ডিক টেবলটা ভাবলেন, এবার উনি এটাকে ৪ টা ভাগে ভাগ করলেন। যতগুলো এলিমেন্ট আছে কি? এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট এবং এফ ব্লক এলিমেন্ট। ঠিক আছে? কোনটা? দেখো, এই যে ১ম দুটো যে
আমাদের এই যে ১ম দুটো গ্রুপ আছে এদেরকে ফেললেন S ব্লক এলিমেন্ট। তার কারণ হচ্ছে এদের যে অ্যাটম গুলো মানে বহিঃস্থ ভ্যালেন্সের ইলেকট্রন তারা অবস্থান করে সবসময় S অরবিটালে। ডি ব্লকের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে আমাদের ডি অরবিটালে, পি ব্লকের ক্ষেত্রে পুরোটাই পি অরবিটালে এবং এ ব্লক মানে এই যে এখানে যে দুটো ছিল এই যে অ্যাক্টিনিয়াম, ল্যান্থেনাম অ্যান্ড অ্যাক্টানাম ওদেরকে উনি বললেন যে এ ব্লক এলিমেন্ট। ওকে। এবার এই যে আ ডি গ্রুপ, ডি গ্রুপকে হচ্ছে আমাদের ওনার বিশেষ নাম দিলেন সেটা কি? সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এদেরকে বললেন ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। এদের কি নাম দিলেন? সন্ধিগত মৌল। কেন? তার কারণ হচ্ছে দেখো, এই যে ডি ব্লকের যে সমস্ত মৌলরা আছে তারা কি করছে? এদের আর এদের মাঝখানে একটা ব্রিজ বা কানেকশন তৈরি করছে না? এদের একটা ট্রানজিশন ফেজে নিয়ে যাচ্ছে না? যে এস ব্লক থেকে ট্রানজিশন করে আমাদের পি ব্লকে নিয়ে আসছে না? তার জন্য এদেরকে বললেন যে ট্রানজিশন মৌল বা সন্ধিগত মৌল। ঠিক? এরপরে এফ ব্লক হচ্ছে ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস। এই যে ল্যান্থানাইডস সিজিয়াম থেকে লুটেরিয়াম আর থোরিয়াম থেকে লরেনসিয়াম। এদেরকে বললেন এদেরকে বলছি আমরা বিরল মৃত্তিকা মৌল। কি বলছি? এদেরকে আমরা বলছি বিরল মৃত্তিকা মৌল বা ইংরেজিতে বললে হয় রেয়ার আর্থ মিনারেলস। কারণ এদের পৃথিবীতে খুব কম পাওয়া যায়। এবং অথচ এরা কিন্তু বর্তমানে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেই সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট তারা হচ্ছে এই যে বিরল মৃত্তিকা মৌল ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস। তাহলে এটা গেল আমাদের মডার্ন পেরিয়ডিক টেবিলের কিন্তু শ্রেণীবিন্যাস। যে ব্লক অনুযায়ী আমরা কিভাবে এলিমেন্টস গুলোকে ভাগ করেছি। এবার এই যে ৭ টা পিরিয়ড সম্পর্কে জেনে নিই। যে পিরিয়ড ১ম এ 1 এটা কিন্তু সবচেয়ে ছোট পিরিয়ড। এদের মধ্যে মাত্র ২ টো এলিমেন্ট আছে সেটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। তারপরেরটা পিরিয়ড নম্বর ২ এটা হচ্ছে শর্ট পিরিয়ড যেটা আছে ৮ টা মৌল আছে। ৩ নম্বর পিরিয়ডটাও শর্ট পিরিয়ড এটা এখানেও ৮ টা মৌল আছে। তারপরে ৪ এটাও লং পিরিয়ড এটা ১৮ টা মৌল আছে। ৫ নম্বর এটাও লং পিরিয়ড এখানেও আছে ১৮ টা মৌল। আর ৬ নম্বর এটা হচ্ছে লংগেস্ট পিরিয়ড আর ৭ নম্বর পিরিয়ড এটাও লংগেস্ট পিরিয়ড কারণ এদের প্রত্যেকটাতে ৩২ টা করে মৌল আছে। ঠিক আছে? তাহলে এটা গেল আর এখনো পর্যন্ত কতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়ে গেছে? ১১৮ টা এলিমেন্ট কিন্তু আবিষ্কার হয়ে গেছে। যেটার নাম হচ্ছে অর্গানেসন। নেক্সট কি বলছে? এরপরে আমাদের কিছু আ গ্রুপ তাদের সম্পর্কে জেনে নেব। ১ম গ্রুপ কি? গ্রুপ নাম্বার 1 যেটাকে কি বলছি? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। কোনটা? লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, বেরিয়াম, ফ্রান্সিয়াম এগুলো। ২ নম্বর অ্যালকালাইন আর্থ মেটাল। এদেরকে বলছি ক্ষারীয় মৃত্তিকা মূলক। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা হচ্ছে ক্ষার ধাতু। কয়েনেজ মেটাল গ্রুপ নম্বর ১১ কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু। কারা? কপার, সিলভার অ্যান্ড গোল্ড। কপার, সিলভার অ্যান্ড গোল্ড এদেরকে আমরা বলছি কয়েনেজ মেটাল। তারপরে নিকটোজেন্স গ্রুপ নাম্বার ১৫ নিকটোজেন্স নাইট্রোজেন পরিবার। গ্রুপ নাম্বার ১৫ তে কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তাই না? গ্রুপ এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এদেরকে আমরা বলছি নিকটোজেন বা নাইট্রোজেন ঘটিত মৌল, নাইট্রোজেন পরিবার। ১৬ নম্বর হচ্ছে চ্যালকোজেন্স। কারা? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এরা হচ্ছে চ্যালকোজেন। ১৭ নম্বর হ্যালোজেনস এরা হচ্ছে গ্যাস। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন এরা হচ্ছে গ্যাস। ১৮ নম্বর নোবেল গ্যাস এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা হচ্ছে আমাদের নোবেল গ্যাস। এবার এই যে ১৮ নম্বর নোবেল গ্যাস থেকে আমাদের কিন্তু বেশ কিছু সংখ্যক পরীক্ষায় আসে। সেগুলো সম্পর্কে আমরা ছোট্ট করে কিছু তথ্য জেনে নিই। কি? না নোবেল গ্রুপ কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন।
এটা হচ্ছে আমাদের কত নম্বর গ্রুপ? 18th গ্রুপ, তাই না? এবার এই নোবেল গ্যাস সম্পর্কে কিছু তথ্য কিরকম? যে মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার, এই প্রকৃতিতে পাওয়া যায় সবচেয়ে বেশি নোবেল গ্যাস কোনটা? সেটা হচ্ছে আর্গন। আর্গন এই প্রকৃতিতে সবচেয়ে বেশি সংখ্যক, বেশি পরিমাণে পাওয়া যায়। সংখ্যক নয়, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। হেভিয়েস্ট স্টেবল নোবেল গ্যাস কোনটা? জেনন। আর হেভিয়েস্ট ন্যাচারালি অকারিং নোবেল গ্যাস হচ্ছে রেডন। ঠিক? এবার এই যে বিভিন্ন যে আমরা হ্যালোজেন গ্যাস, এই হ্যালোজেন বলছি। বিভিন্ন যে নোবেল গ্যাসগুলো দেখছি, সেই নোবেল গ্যাসগুলো কি কাজে ব্যবহার করা হয়? যেমন হিলিয়াম। হিলিয়াম কাজে লাগে বেলুন এবং ক্রায়োজেনিক্স এর ক্ষেত্রে কাজে লাগে। নিয়ন কোথায় কাজে লাগে? অ্যাডভার্টাইজিং সাইন। এই যে আমরা বিভিন্ন রাস্তার মধ্যে যে বোর্ডিং দেখতে পাই, বিভিন্ন যে রঙিন আলোর যে বোর্ডিং, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি দ্বারা গঠিত হয়? নিয়ন দ্বারা। আর্গন ইলেকট্রিক বাল্বে। ইলেকট্রিক বাল্বের মধ্যে যে ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করতে কিন্তু এটা কাজে লাগে, যাতে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা আছে, সেই ফিলামেন্টটা যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে আছে কি? তারপরে আছে ক্রিপ্টন। এটা কি স্পেশাল ল্যাম্পস এবং ফ্ল্যাশ ল্যাম্পে কাজে লাগে। জেনন যেটা হচ্ছে হাই ইনটেনসিটি ল্যাম্প, ফ্ল্যাশ ল্যাম্পে কাজে লাগে। ঠিক আছে? তাহলে এটা গেল মোটামুটি আমাদের নোবেল গ্যাস সম্পর্কিত কিছু তথ্য। এবার আমরা উই আর আ উই হ্যাভ কাম টু দ্য এন্ড। কিছু ওয়ান লাইনার ফ্যাক্টস যেগুলো আমাদের যেকোনো সময় এক্সামে কাজে লাগে, সেটা সম্পর্কে দেখতে হবে। কি? না, যদি প্রশ্ন করে যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ ক্রাস্ট, আমাদের পৃথিবীর ভূত্বকে পাওয়া সবচেয়ে সবচেয়ে বেশি, হ্যাঁ, আমাদের ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া মৌলটি কি? এটা হচ্ছে অক্সিজেন। ধাতু বললে কি হবে? মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল বললে কি হবে? সেটা হবে অ্যালুমিনিয়াম। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল আর্ট বললে কি হবে? সিলিকন। ঠিক? আবার মানবদের ক্ষেত্রে কি? যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট সেটা হচ্ছে অক্সিজেন। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল সেটা হচ্ছে ক্যালসিয়াম। অক্সিজেন অ্যান্ড ক্যালসিয়াম। আর রেয়ার আর্থ কি? অ্যাস্টাটিন ইজ অফেন ডেসক্রাইবড এজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ন্যাচারালি অকারিং এলিমেন্ট। অ্যাস্টাটিন হচ্ছে অন্যতম বিরলভাবে পাওয়া একটা ন্যাচারাল অকারিং এলিমেন্ট। ফ্রান্সিয়াম ইজ এক্সট্রিমলি রেয়ার, অলসো ফ্রান্সিয়ামও কিন্তু এক্সট্রিমলি রেয়ার। আর প্লুটোনিয়াম হচ্ছে মোস্ট পয়জনাস মেটাল। প্লুটোনিয়াম হচ্ছে মোস্ট পয়জনাল মেটাল। ঠিক? তাহলে এই গেল আমাদের মোটামুটি পিরিয়ডিক টেবিল। তাহলে আরেকবার ছোট্ট করে রিক্যাপ হয়ে যাক। আ আমাদের পিরিয়ড টেবিলের প্রয়োজন হলো কেন? যাতে আমরা সমস্ত মৌলগুলোকে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসতে পারি। এবার আ পর্যায়বৃত্তি ১ম এ কি করলেন? ১ম এ ল্যাভোইসিয়ের বললেন যে মেটাল এবং নন মেটাল ভাগ করলেন। তারপরে আমাদের ডোবেরনিয়ার কি করলেন? ইনি বললেন যে না, ৩ টে করে মেটাল নেব এবং ৩ টে করে যে সমস্ত এলিমেন্ট গুলোর অ্যাটমিক মাসের এভারেজ তার মাঝের একটা অ্যাটমিক মাসের সাথে মিলবে, তাদেরকে একটা জায়গায় রাখবো এবং তাদের কিন্তু যে ধর্ম, সে ধর্ম কিন্তু এক হবে। নেক্সট, তারপরে কি পড়লাম? নিউল্যান্ডের অক্টেভ সূত্র, যে যেমন সারেগামা পাধানিসা যেরকম হয়, সেরকমভাবে কিন্তু মৌলগুলো তাদের পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু পর্যায়ক্রমে আবৃত্ত, এবং ১ম মৌলের সাথে ৮ম মৌলের কিন্তু একটা মিল পাওয়া যায়। তারপরে লোথার মেয়ার বলছেন, উনি অ্যাটমিক ওয়েট এবং অ্যাটমিক ভলিউমের একটা গ্রাফ ইয়ে করলেন, বানালেন, এবং সেই গ্রাফের মধ্যে দেখতে পেলেন যে মোটামুটি যে জায়গাগুলোতে একই রকম থাকবে, সেই জায়গাগুলো, সেই মৌলগুলোর কিন্তু ধর্ম কিন্তু প্রায় একই রকম। তারপরে এলেন মেন্ডেলিভ। মেন্ডেলিভ বললেন যে না, আমাদের যে সমস্ত এলিমেন্ট গুলো আছে তারা পারমাণবিক ভরের বা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী আমাদেরকে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সেরকমভাবে উনি একটা টেবিল বানালেন, যেখানে ৭টা ৭টা পর্যায় এবং ৮টা শ্রেণী দ্বারা গঠিত হবে, এবং ওই শ্রেণীগুলোকে উনি আবার A, B তে ভাগ করলেন। তাই না? এই গেল, সেটা হচ্ছে আমাদের মডিফাইড ফর্ম অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। এবার তার কিছু ত্রুটিও পড়লাম, যে তিনি কোবাল্ট, নিকেল এদের পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে পারেননি। আ কি বলে? ইনি আইসোটোপ গুলোর আলাদা জায়গা দেননি। ইনি
কপার, সিলভার, ও উম গোল্ড এদেরকে উনি গ্রুপ 1 এর সঙ্গে রেখেছিলেন ইত্যাদি, ইত্যাদি এবং আরেকটা মূল বিষয় যে হাইড্রোজেনকে উনি সঠিক স্থান দিতে পারেননি। তারপরে এলো মোজলের মডার্ন পিরিয়ডিক টেবল যিনি বললেন যে না পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যাই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের প্রধান কারণ। তিনি তারপর একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দিলেন যার যার কি থাকবে? যার ৭ টা গ্রুপ এবং ১৮ টা শ্রেণী থাকবে। তারপরে উনি ওই প্রত্যেকটা এলিমেন্টকে উনি বিভিন্ন গ্রুপ অনুযায়ী ভাগ করলেন বা ব্লক অনুযায়ী ভাগ করলেন। সেটা কি? সেটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এই ব্লক। তারপরে আমরা কিছু পিরিয়ডস গুলো সম্পর্কে জানলাম। কিছু ইম্পোর্টেন্ট গ্রুপ সম্পর্কে জানলাম। নোবেল গ্যাস গ্রুপ সম্পর্কে জানলাম এবং কিছু অনলাইন ইনফরমেশন সম্পর্কে জানলাম। তাহলে এটাই গেল আজকের ইম্পোর্টেন্ট টপিক যেটা হচ্ছে পিরিয়ড টেবল। যেকোনো সময় পিরিয়ড টেবল নিয়ে পরীক্ষাতে দেয়। তাহলে যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যারা এই আ যারা এই ক্লাসের পিডিএফটা চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা জয়েন করলে এই লেকচারের পিডিএফটা অ্যানোটেশন অর উইথআউট অ্যানোটেশন কিন্তু দুটোই পাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে এই যে পর্যায় সারণী আছে এবং মৌলের বিভিন্ন পর্যায়বৃত্ত যে ধর্ম আছে সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই-বাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।